আসসালামু আলাইকুম ভাই বোনেরা। তো ওমো ইনস্টিটিউটের পক্ষ থেকে যে ফ্রি কোর্স চালু হয়েছে তার কেমিস্ট্রির যে আমরা লেকচার 1-এ যা যা পড়েছি চ্যাপ্টার 2-এ, আজকে হচ্ছে ওই ধারাবাহিকতায় আমরা হচ্ছে লেকচার 2-এ পদার্পণ করছি। সো আমরা দেরি না করে লেকচার 2-এ চলে যাই। তো আজকে আমরা যা যা পড়বো এখানে ছক করে দেওয়া আছে: ব্যাপন ও নিঃসরণ, কণার গতিতত্ত্ব, গলন ও স্ফুটন ও মোমবাতির জ্বলন। এই বলতে গেলে এই চ্যাপ্টার 2 মূলত তেমন ইম্পর্ট্যান্টও না, আবার ইম্পর্ট্যান্টও বলতে গেলে, কারণ এই কণার গতিতত্ত্ব যেটা আছে এটা হচ্ছে ইন্টারে অনেক কাজে আসবে। এই কণার গতিতত্ত্ব তোমরা যদি ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে এটা হচ্ছে এই ইন্টারে হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারেও অতীব জরুরি। এইটাও জরুরি, অথবা ব্যাপন জিনিসটাও একটা গ্রাহামের সূত্র আছে ইন্টারে, তো এগুলো তোমাদের লাগতে পারে। তো মূলত এই দুইটা জিনিসই আমাদের ভালো করে আয়ত্ত করতে হবে এই এসএসসিতে। তো আমরা দেরি না করে পড়াশোনায় চলে আসি। তো এবার যদি প্রথমে গত ক্লাসে আমরা মূলত কণার গতিতত্ত্বের কিছু বেসিক নিয়ে আলোচনা করছিলাম, এছাড়াও আমরা বিভিন্ন প্রকার পদার্থ নিয়েও আলোচনা করছি। তো আজকে এগুলো না করে, এগুলো যেহেতু শেষ হয়ে গেছে, তারপরে পরের টপিকগুলোতে যাই। আজকে প্রথম টপিক হচ্ছে যে কণার গতিতত্ত্ব। যেহেতু এর আগের ক্লাসে আমরা কিছু বেসিক ধারণা নিয়েছিলাম, এরপরে এবার একটু এলাবোরেট করব কেমনে কি হয়, কণার মধ্যে কি ধরনের শক্তি থাকে, অথবা এর মধ্যে দূরত্ব কতটুকু, বা এর দূরত্ব কত কম হলে কি হয়, বেশি হলে কি হয়, এগুলো আলোচনা করব। তো শুরু করি। কণার গতিতত্ত্ব মানেটা কি এটা আগে জানতে হবে। কণা মানে কি? কণা হচ্ছে যে বিভিন্ন পদার্থের ভিতরকার অণু ও পরমাণু যে যে অবস্থানে থাকে ওগুলোকেই কণা বলে। আবার গতিতত্ত্ব মানে কি? গতিতত্ত্ব হচ্ছে অণু ও পরমাণু, ওই কণাগুলো অথবা অণু পরমাণুগুলো যে গতিতে একে অপরকে আকর্ষণ করে অথবা যে গতিতে তারা চলাফেরা করে তাকেই ওই কণার গতি বলে। এখন তত্ত্ব জিনিসটা কি? তত্ত্ব হচ্ছে এই যে গতি প্রাপ্ত হচ্ছে, যেভাবে চলাফেরা করতেছে, এই গতির তত্ত্বটাকে, থিওরিটাকে বলে কণার গতিতত্ত্ব। তো এটার ইংলিশটা কি হতে পারে? আমরা যদি ইংলিশটা দেখি, ইংলিশ অনেক ইম্পর্টেন্ট, কিন্তু প্রতিটা জিনিস যখন তোমরা পড়বা সাথে সাথে ইংলিশটাও একটু দেখে নিবা, কেননা এগুলো ইন্টারের সময় কাজে লাগে। অথবা তোমরা যদি পরীক্ষার খাতায় যদি ইংলিশটাও পাশে ব্র্যাকেটে লিখে রাখো তাহলে এক্সট্রা নাম্বারও পেতে পারো। তো আমরা যদি কণা মানে হচ্ছে, কণার ইংলিশ মূলত হচ্ছে পার্টিকেলস। আর গতি হচ্ছে তোমরা ফিজিক্স চ্যাপ্টার 2-তে জানো, সেখানে তোমাদের হোয়াইট স্যারও হয়তো পড়াচ্ছে গতি চ্যাপ্টারটা। সেখানে গতির একটা অধ্যায় 2-তে না, অধ্যায় 4-এ কাজ ক্ষমতা শক্তিতে একটা টার্ম আছে গতিশক্তি। সো ওখানে লেখা আছে দেখবা কাইনেটিক এনার্জি, মানে গতি অর্থ হচ্ছে কাইনেটিক, আর শক্তি হচ্ছে এনার্জি। তো আমরা এখানে যেহেতু শক্তিটা নাই, আমরা জাস্ট কাইনেটিকটা লিখবো। আর তত্ত্ব হচ্ছে কি? তত্ত্ব মানে থিওরি, তাহলে তত্ত্বর ইংলিশটা হচ্ছে থিওরি। অর্থাৎ গতিতত্ত্বকে আমরা একসাথে বলতে পারি থিওরি অফ কাইনেটিক। তো এই ইংলিশগুলো একটু জেনে রাখবা, তোমাদের অনেক কাজে আসতে পারে, অথবা তোমরা পরীক্ষা খাতায় এগুলো লিখে তোমরা অনেক লাভবান হতে পারবা, এক্সট্রা নাম্বারও তুলতে পারবা। টিচাররা দেখে তোমাদের এগুলো দেখে অথবা খুশি হতে পারে, এগুলাই দেখবা। তো এবার আসি মূল কাহিনীতে। কণার গতিতত্ত্বটা মানেটা কি? ডাস্টারটা দেখো। আচ্ছা, তো এবার গতিতত্ত্ব যদি দেখি, এবার আসি, আমরা কি জানি? একটা অণু পরমাণু সবসময় কণাগুলো একসাথে একে অপরকে আকর্ষণ করে থাকে। একটা অণু পরমাণু কি করে? একটা পদার্থের ভিতর অণু পরমাণুগুলো একসাথে একে অপরকে আকর্ষণ করে।
একসাথে থাকে অথবা কেন্দ্রীভূত থাকে অথবা এরা এক জায়গায় আবদ্ধ অবস্থায় থাকে। এবার অণুগুলো কোথায় থাকে? পদার্থের ভিতর না? অবশ্যই পদার্থের ভিতরই অণু পরমাণুগুলো থাকবে। তো এদের মধ্যে যদি আমরা এদের দূরত্ব বের করতে চাই তাহলে এদের দূরত্বটা কী হবে? মানে আমি বলতে চাচ্ছি প্রতিটি অণু মধ্যে যে দূরত্ব থাকবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে, যেহেতু এটি পদার্থের ভিতর অবস্থান করছে তাই এটাকে আন্তঃআণবিক বলতে পারি। অণুর ভিতরে, পদার্থের অণুর ভিতর অবস্থান করে, তাহলে এটাকে কি বলতে পারি? আন্তঃআণবিক। আন্তঃআণবিক। আর আমরা যেহেতু দূরত্ব বের করতে চাচ্ছি তাহলে সেটাকে কি বলবো? আন্তঃআণবিক দূরত্ব। তো আমরা কি জেনেছি আন্তঃআণবিক দূরত্ব মানে কি? এর সংজ্ঞা যদি প্রশ্নে আসে তাহলে সংজ্ঞাটা কি হবে? প্রতিটি পরমাণু যে দূরত্বে একে অপরকে আকর্ষণ করে অথবা অণু পরমাণুর মধ্যে যে দূরত্ব দ্বারা একে অপরকে আকর্ষণ করে তাকেই বলে কি? আন্তঃআণবিক দূরত্ব। তো এবার সংজ্ঞাটা যদি লিখি তাহলে কি হবে? আন্তঃআণবিক দূরত্বের সংজ্ঞা যদি লিখতে চাই তাহলে কি হবে? প্রতিটি অণু পদার্থের মধ্যকার অণু পরমাণুর মধ্যে যে দূরত্বে একে অপরকে আকর্ষণ করে। তাকে কি বলে? আন্তঃআণবিক দূরত্ব। তাহলে কনসেপ্টটা তো ক্লিয়ার হয়েছে, তাই না? আন্তঃআণবিক দূরত্ব কি তাহলে? প্রতিটি পদার্থের অণু পরমাণুর মধ্যে যে দূরত্বে একে অপরকে আকর্ষণ করে তাকেই বলে কি? আন্তঃআণবিক দূরত্ব। কারণ সেটা পরমাণুর মধ্যে হতে পারে, অণুর মধ্যে হতে পারে। পরমাণুর মধ্যে হলে কি হবে? আন্তঃপারমাণবিক দূরত্ব। সেটা নাম দেখেই বোঝা যাচ্ছে। এবার আসি, আন্তঃআণবিক দূরত্ব কনসেপ্ট তো ক্লিয়ার হয়েছে, তাই না? এই কণা গতিতত্ত্বে মূলত দুইটা জিনিসই খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে আন্তঃআণবিক দূরত্বের কনসেপ্টটা, আর একটা আন্তঃআণবিক শক্তি। আন্তঃআণবিক শক্তি বা গতিশক্তি যেটাই বলো না কেন, তো এই দুইটার মধ্যে আমরা প্রথমত এই আণবিক দূরত্ব জানতে পারছি। কনসেপ্টটা হয়তো তোমাদের অবশ্যই ক্লিয়ার হয়েছে। সংজ্ঞাটা এইগুলোর থেকে এই সংজ্ঞাটা এগুলোই আসবে, এর চেয়ে বেশি কিছু আসবে না। জাস্ট বেসিকটা ক্লিয়ার করার জন্য কণা গতিতত্ত্ব অসম্ভব ইম্পর্ট্যান্ট। এর পরের অধ্যায়গুলোতেও তোমরা এই কণা গতিতত্ত্বর বেসিকটা কাজে লাগায় তোমরা বিভিন্ন ম্যাথ অথবা বিভিন্ন কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। তো এবার আসি আন্তঃআণবিক শক্তি বা গতিশক্তি। এখন দেখো, প্রতিটি কণার মধ্যে একটা দূরত্ব থাকে অথবা দুইটা কণার মাঝে একটা নির্দিষ্ট দূরত্ব থাকে। তো এই নির্দিষ্ট দূরত্ব থাকে কেন? অবশ্যই এরা আকর্ষণ করতেছে একে অপরকে, অথবা এই অণুপরমাণু সব অণুপরমাণু একে অপরকে আকর্ষণ করে, সেটা বেশি হোক কম হোক। কঠিন পদার্থে বেশি, তরল পদার্থে কম, আর বায়ু পদার্থে একটু কম। তো আমরা গত ক্লাসে জানতে পারছিলাম কঠিন পদার্থের কণার আন্তঃআণবিক শক্তি তুলনামূলক বেশি হয়,
তো আমরা সেটা যদি ফ্লো চার্ট দিয়ে জানতে চাই অথবা এই চিহ্ন দিয়ে গ্রেটার দেন লেস দেন চিহ্ন দিয়ে যদি জানতে চাই সেটা একটু ইজি হবে। কঠিন পদার্থ, পদার্থটা লিখতেছি না, তোমরা বুঝে নিবা বায়ু দিয়ে। এটা কিসের ফ্লো চার্ট লিখতেছি? এটা হচ্ছে কণার গতিশক্তি, আন্তঃআণবিক গতিশক্তি অথবা শক্তি যেটা বলো না কেন দুটোটাই সেম। এটা হচ্ছে আন্তঃআণবিক গতিশক্তি। আন্তঃআণবিক শক্তির হচ্ছে এটা একটা ফ্লো চার্ট বলতে পারো। কঠিন পদার্থ হচ্ছে, এখন আসি কেন কঠিন পদার্থের গতিশক্তি বেশি অথবা শক্তিটা বেশি। এখন যদি আমরা দেখি কঠিন পদার্থের অণুগুলো কি অবস্থায় থাকে, কঠিন পদার্থের অণুগুলো একটার সাথে একটা লাগানো অবস্থায় থাকে, একটা দৃঢ় অবস্থায় থাকে, তাই বলে সেটাকে কঠিন পদার্থ বলে। কেন? দেখো দেখো এগুলো হচ্ছে একটার সাথে একটা অতি দৃঢ়ভাবে আকর্ষণ করে। কঠিন পদার্থের অবস্থা এভাবে বোঝায়, অতি দৃঢ়ভাবে অবস্থান করে। আর তরলগুলো কি করে, একটু ফাঁকা স্থান, এদের মধ্যে আরও একটু ফাঁকা স্থান থাকে। যদি এর মধ্যে একটা তাপ প্রদান করি, নির্দিষ্ট তাপ যদি প্রদান করি, তাহলে সেটি ছোটাছুটি করে একটু আলাদা হয়ে যাবে। দেখো এভাবে আলাদা হয়ে যাবে। এখন যদি আরও তাপ প্রদান করি, তাপ যদি দিতেই থাকে সেটা বায়বীয় হয়ে কী হবে, একটার সাথে অনেক মানে দূরবর্তী স্থানে থাকবে। দেখো এদের জায়গা ফাঁকা স্থানটা একটু কম একটু বেশি, এর মধ্যে এটা হচ্ছে আরও বেশি। তাহলে আমরা জানতে পারছি কি একটার সাথে একটা মানে হচ্ছে একদম দৃঢ়ভাবে আকর্ষণ করে থাকে, তার মানে এর গতিশক্তি কি বেশি। শক্তি বেশি হলেই তো এরা আকর্ষণও বেশি হবে, তাই না? এরপরে হচ্ছে এদের হচ্ছে একটু যদি নির্দিষ্ট তাপ প্রদান করি, তাহলে গতিশক্তি আরও মানে কমতে থাকবে। কঠিন পদার্থের তুলনায় তরলের হচ্ছে গতিশক্তি কমতে থাকবে, তাহলে এদের আন্তঃআণবিক দূরত্ব বাড়তে থাকবে। এখন জিনিসটা খেয়াল করো, গতিশক্তি যত কম হবে আন্তঃআণবিক দূরত্ব তত বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই পয়েন্টটা যদি খেয়াল রাখো, তোমরা ইজিলি যে কোনো কোয়েশ্চেন আনসার করতে পারবা, এমসিকিউ আনসার করতে পারবা। তাহলে পয়েন্টটা কি? পয়েন্ট হচ্ছে এটা নোট আকারে যদি লিখে রাখো, নোট আকারে যদি লিখে রাখো তাহলে হবে যে পদার্থের আন্তঃআণবিক শক্তি বেশি, তার আন্তঃআণবিক দূরত্ব কম। কেন কম? কারণ দেখো কঠিন পদার্থের ক্ষেত্রে দেখো এরা একদম কাছাকাছি অবস্থান, মানে এদের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি। তাহলে এদের মধ্যে কোনো দূরত্ব দেখতে পাচ্ছ নাই, তার মানে থাকলেও অল্প থাকবে, যেটা আমরা হয়তো বা খালি চোখে দেখতে পাচ্ছি না, সে তো থাকলেও অল্প থাকবে। তার মানে কি, যে পদার্থের আন্তঃআণবিক শক্তি বেশি তার আন্তঃআণবিক দূরত্ব কম। সেটা দেখে তোমরা হচ্ছে বিভিন্ন এমসিকিউ সলভ করতে পারবা, বা হয়তো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আন্তঃআণবিক শক্তিটা কি। এবার এই দুইটার মিশ্রণকে কণার গতিতত্ত্ব বলে। কি বলে? আন্তঃআণবিক দূরত্ব। এবার কণার গতিতত্ত্ব যদি সংজ্ঞা আসে তাহলে তোমরা কি করবা? হয়তো এই নোটগুলো লিখে রাখছো, এক জায়গায় নোট করে রাখবা, পরীক্ষার সময় কাজে আসবে এগুলো। এবার হচ্ছে কণার গতিতত্ত্ব যদি সংজ্ঞা আসে কি করবা?
এখন তোমরা বলবো হচ্ছে কোনো নির্দিষ্ট পদার্থের আন্তঃআণবিক দূরত্ব এবং আন্তঃআণবিক শক্তি বা গতিশক্তির মিশ্রণে যে তত্ত্ব প্রকাশ পায় তাকে কণার গতিতত্ত্ব বলে। সেই পদার্থের সেই কণারই গতিতত্ত্ব বলে। এখন যদি একটু সিম্পল ভাষায় যদি সংজ্ঞাটা লিখি, কোনো পদার্থের কণাসমূহের মধ্যকার আন্তঃআণবিক দূরত্ব ও আন্তঃআণবিক শক্তি যে তথ্য দ্বারা প্রকাশ করা হয় তাকে কি বলে? কণার গতিতত্ত্ব বলে। জিনিসটা ক্লিয়ার হয়েছে তো? তাহলে আমাদের যদি প্রশ্ন আসে পরীক্ষার মধ্যে ঘতে এগুলো বেশি আসে, তো যদি প্রশ্ন আসে কোন একটা পদার্থ দিয়ে দিল, কঠিন, তরল, বায়বীয় যেটাই হোক দিয়ে দিল, বললো যে এই পদার্থের কণার গতিতত্ত্ব ব্যাখ্যা করো। তোমরা শুধু আন্তঃআণবিক দূরত্বের কনসেপ্টটা ক্লিয়ার করলে হবে না, তোমাদেরকে আন্তঃআণবিক শক্তি আর দূরত্ব দোনোটারই ক্লিয়ার করতে হবে, দোনোটাই লিখতে হবে, তারপরে ফুল মার্কস পাবা। তুমি যদি শুধু একটা লিখো 2 পাবা, 1.5 পাবা, এরকম পাবা। তো কিরকম প্রশ্ন আসবে এগুলো বলে দিলাম। এবার এগুলোর থেকে আবার এমসিকিউ বেশি আসে, আবার যদি চ্যাপ্টার 2 থেকে যদি সৃজনশীলের কথা বলি তেমন আসে, বাট কম আসে, হঠাৎ করে আসে। তো এই চ্যাপ্টারটা হচ্ছে মূলত এমসিকিউর জন্য ভালো। এই চ্যাপ্টারে একটা কনসেপ্ট আছে লেখচিত্র, তো এই লেখচিত্র থেকে বেশি কোশ্চেন আসার সম্ভাবনা। তো এবার আসি লেখচিত্রের কনসেপ্টটা পরে দেখব। এবার কণার গতিতত্ত্ব কনসেপ্টটা তো মাথায় আছে, ঠিক তাই না? এবার আসি হচ্ছে ব্যাপন ও নিঃসরণ। এবার দেখো, আচ্ছা ব্যাপন মানে কি সেটা হয়তো তোমরা এই চ্যাপ্টার মূলত ক্লাস 8-7 আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। পদার্থের অবস্থা, কঠিন পদার্থের কি হবে, তরল পদার্থের কি হবে, বায়বীয় পদার্থের কি হবে, এগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। তেমন কিছু নাই বলতে গেলে চ্যাপ্টারটা। বাট ব্যাপন ও নিঃসরণে একটা জিনিস খেয়াল করতে হবে। আমরা ব্যাপন মানে কি, আমরা যদি জানি, ব্যাপন হচ্ছে কোনো একটা কঠিন, তরল বা বায়বীয় পদার্থে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। তোমরা হয়তো জিনিসটাকে কনসেপ্টটা বুঝতে পারো নাই। ধরো তোমাদের বাসায় কোনো স্প্রে আছে, তোমরা এক জায়গায় ঘরের কোণা থেকে একটা স্প্রে টিপ দিলা, ধরো স্প্রে চাপ দিলা, এখন দেখবা যে এটা স্বতঃস্ফূর্তভাবে ছড়াই পড়বে এক জায়গায়। মানে ধরো স্প্রেটা টিপ দিলা, এরপর কি হবে, এটা ছড়াই পড়ে না, এইটাকে হচ্ছে ব্যাপন বলে। মূলত তোমাদের বইয়ে উদাহরণ এটাই দিছে মূলত। তো ব্যাপন কি করব, ব্যাপন মানেটা কি যদি সংজ্ঞা লিখতে চাই, স্যার আমি কি ব্যাপনটা বুঝিয়ে দেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দেখছো ভাই, তোমাদেরকে ব্যাপন বোঝানোর জন্য আমি একটা ডিপ হিট স্প্রে, মানে যেটা ব্লাড বের হইলে, বুঝছো, এই স্প্রেটা লাগাই। এখন অন্য কিছু পাচ্ছি না, তো এটা দিয়ে স্যার আপনি একটু বুঝিয়ে দেন। এই স্প্রেটা করলে বাচ্চাদেরকে ব্যাপন জিনিসটা বুঝিয়ে দেন। ডেঞ্জারাস জিনিস দেখি। হ্যাঁ বলেন, আমাকে আপনি বর্ণনা দেন, আমি তাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। আচ্ছা ব্যাপনটা আবার বলেন। আচ্ছা দেখো এখানে কি আছে, এর ভিতরে কি আছে, গ্যাস আছে অবশ্যই। গ্যাস মানে কি, বায়বীয় পদার্থ। এই বায়বীয় পদার্থ, এখন দেখো ও যদি এখন এটাকে টিপ দেয় এভাবে, দেখো দেখছো, দেখো এভাবে টিপ দিচ্ছে। এবার দেখো যাওয়ার সময়, আবার দেখো যাওয়ার সময় এটা অনেক ঘনীভূত অবস্থায় আছে না, এরপর ঘনীভূত অবস্থা থেকে কি কম ঘনমাত্রাপূর্ণ অবস্থায় গিয়ে ব্যাপিত হয়ে গেছে, মানে
চারিদিকে ছড়াই গেছে, তা এটাকে হচ্ছে ব্যাপন প্রক্রিয়া বলে। মানে অল্প জায়গা থেকে হচ্ছে একটা সামান্য ছিদ্র বের হওয়ার সময় দেখো চারিদিকে ছড়াই যাচ্ছে না পুরো রুমে। হ্যাঁ, এটা কি হচ্ছে আমরা ব্যাপন ব্যাপন বলবো, বলবো। বুঝতে পারছো? ডিস্টার্ব করার জন্য দুঃখিত। তো লাগাবো কেমনে বেরো? আচ্ছা আচ্ছা, এটা তো ক্লিপ আছে একটা। আচ্ছা, তোমাদের আদর স্যার তো, আচ্ছা আমরা ডাকি আর কি আদর, আদর করে আদর ডাকি যে, বুঝছো? বেশি আদর সোহাগ বেশি থাকলে আর কি কি যা হয়। এবার তোমাদের আমার সাথে দেখাইছে কেমনে, প্র্যাকটিক্যালটা দেখাইছে আর কি। এবার তোমাদের সংজ্ঞা জানতে হবে, প্র্যাকটিক্যাল দেখলেই তো হবে না, সংজ্ঞা অবশ্যই জানতে হবে। সংজ্ঞাটা দেখি। এবার সংজ্ঞাটা যদি দেখি, ব্যাপন প্রক্রিয়া আমি কি বলছি, কঠিন তরল বায়বীয় যে কোনো পদার্থেরই হতে পারে। ধরো কোনো নির্দিষ্ট কোনো কঠিন তরল বা বায়বীয় পদার্থের বা বায়বীয় পদার্থে উচ্চ ঘনমাত্রা স্থান থেকে, এই লাইনটা লিখতে হবে, উচ্চ ঘনমাত্রা স্থান, এটা অবশ্যই লিখতে হবে খাতায়। উচ্চ ঘনমাত্রা স্থান থেকে নিম্ন ঘনমাত্রা স্থানে সমান ও স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়াকে কি বলে? ব্যাপন বলে। ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। এটা একটা প্রক্রিয়া। তো আমরা কি জানছি, এর ভিতর অনেক ডিটেলস আছে, এখান থেকে এমসিকিউ আসতে পারে। প্রক্রিয়াকে কি বলে? ব্যাপন বলে। তো আমরা এই সংজ্ঞা থেকে কি জানতে পারছি, এর কি হয়, এটি হচ্ছে কঠিন তরল বায়বীয় যে কোনো পদার্থেরই ব্যাপন হতে পারে। কঠিন তরল পদার্থ যে কোনো পদার্থেরই ব্যাপন হতে পারে। তো আমরা একটা পয়েন্ট যদি দেখি, আচ্ছা যে কোনো পদার্থে লিখি, যে কোনো পদার্থের কি হয়? ব্যাপন হতে পারে। আবার কি, এটা হচ্ছে উচ্চ ঘনমাত্রা স্থান থেকে নিম্ন ঘনমাত্রা। এটা মানেটা কি? উচ্চ ঘনমাত্রা আবার কি, এটা তোমাদের মাথায় অথবা মাথার উপর দিয়ে যেতে পারে। এটা মূলত হচ্ছে একটু ফিজিক্স আনতে হবে, ফিজিক্স টেনে আনতে হবে। আমি এখন ফিজিক্সের দিকে যাচ্ছি না, আমরা তো তোমাকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে যাচ্ছি। দেখো তো, তোমাদের মেসার যখন স্প্রেটা ছাড়ছিল, তখন দেখবা ছাড়ার সময় সেটা অনেক কণাগুলো একসাথে থাকে, কিন্তু এরা সাথে সাথে ছড়ায় পড়ে না, আস্তে ধীরে বেশি ঘনত্বপূর্ণ স্থান থেকে কম ঘনত্বপূর্ণ স্থানে যায়। কম ঘনত্বপূর্ণ মানে কি? ছড়ায় পড়ে, মানে হচ্ছে এটার ঘনত্ব কম মানে এর মধ্যে হচ্ছে আয়তন বেশি হবে, মানে এর জায়গা বেশি দখল করবে। জিনিসটা হয়তো বুঝতে পারছো। ঘনত্ব কম মানে হচ্ছে এটি ছড়িয়ে পড়বে, আর ঘনত্ব বেশি মানে হচ্ছে এটা স্টার্টিং পয়েন্ট, যখন স্প্রে ছাড়বা ওইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। দেখবা ওখানে সাথে সাথে ছড়ায় পড়ে না, ওখানে অল্প জায়গা, মানে কম জায়গার মধ্যে অধিক কণা থাকে। এটাকেই বলা হচ্ছে উচ্চ ঘনমাত্রা স্থান। মূলত প্র্যাকটিক্যালটা করার মাধ্যমে একটু জিনিসটা ক্লিয়ার হওয়ার কথা, সেটার জন্য ধন্যবাদ উমেশ স্যারকে। এবার তো আমরা পয়েন্টগুলো কি দেখব? উচ্চ ঘনমাত্রা স্থান থেকে নিম্ন ঘনমাত্রা স্থান, উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রা। আর এটা কি সমান ও স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে, শুধু একদিকে যাবে এমন কোনো কথা না। এটা সব পুরা জায়গা, যতটুকু জায়গা পাবে ততটুকু জায়গায় সে সমানভাবে ছড়ায় পড়বে, এবার ব্যাপনে আরেকটা কনসেপ্ট হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, ব্যাপন হার। এখন দেখো, কোন একটা পদার্থ, ধরো এর
আণবিক ভর, কোনো একটা পদার্থের আণবিক ভর যত কম হবে অনেক পাতলা থাকবে। ধরো তোমার ফ্রেন্ড একটা পাতলা, ধরো একটা ফ্রেন্ড পাতলা আর একটা ফ্রেন্ড মোটা, বড় মোটা ভালো হবে। এবার ধরো তোমার ফ্রেন্ড একটা পাতলা একটা মোটা, তো তোমাদেরকে বললো একটা রেস করতে, কে আগে যাবে? পাতলা। ধরো ধরো তোমাদের এখানে, আমাদের এখানে স্যাররা দেখো, নিহাত স্যার, তোমাদের নিহাত স্যার পাতলা একদম হ্যাংলা টাইপের, দেখো তোমাদের আদর স্যার এখন হয়তো একটু ফিট আছে, আগে দেখলে বুঝতে কত মোটা ছিল, বড় সাইজ, বসে থাকতে থাকতে এখন কাজ করে তো এই জন্য একটু ফিট হয়েছে, আগে দেখলে বুঝতে কতই মোটা। এখন দেখো ওদের দুজনকে ধরো একটা রেস করানো হলো, বললো ওই তুমি ওই পয়েন্টে যাবা, তোমরা রেস জিতবা। এবার দেখো কে আগে যাবে বলো, তোমাদের বেসিক কমন সেন্স দিয়ে বলো কে আগে যাবে। অবশ্যই হ্যাংলা পাতলা অথবা যে ফিট আছে, তুলনামূলক যে ফিট আছে সে আগে যাবে। যে মোটা তাজা আসে তো আস্তে ধীরে দৌড়াবে, তার কোনো শক্তি তেমন পাবে না। এটার ক্ষেত্রে এরকম, যেমন দেখো যে পদার্থে সবচেয়ে হালকা থাকবে এর আণবিক ভর যত কম হবে তার ব্যাপন হার কত হবে? অবশ্যই বেশি হবে, তো সে তাড়াতাড়ি ব্যাপিত হবে, সে অবশ্যই তাড়াতাড়ি ব্যাপিত, কম সময়ে ব্যাপিত হবে। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি যে পদার্থের আণবিক ভর কম সে পদার্থ দ্রুত এবং কম সময়ে ব্যাপিত হবে। এখন দেখো নিহাত তো অনেক তাড়াতাড়ি যাবে, কেন অবশ্যই কম সময় লাগবে ওর ওই মানে উমায়ের তুলনায়, উমায়ের স্যারের তুলনায়। তাহলে দেখো এই জিনিসটা এভাবে যদি তোমরা চিন্তা করো অবশ্যই পারবা। মূলত এটা হচ্ছে কি পয়েন্ট ব্যাপনের, এটা হচ্ছে একদম ট্রিপল স্টার। এখান থেকে প্রশ্ন আসবে মানেই আসবে, অধ্যায় 2 থেকে যদি কোনো প্রশ্ন আসে, গতে আসবে হয়তো লেখচিত্র আসবে, গতে আসবে এই জিনিসটা, তোমার ব্যাপন হার প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলবে। এই ব্যাপন হচ্ছে এই জন্যই এত ইম্পর্টেন্ট। তো আমরা মূলত আজকে কি শিখলাম? কণার গতিতত্ত্ব শিখলাম, ব্যাপন শিখলাম। কণার গতিতত্ত্বকে আমরা যদি সামারাইজ করি, যদি বলি কণার গতিতত্ত্ব হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব ও আন্তঃআণবিক শক্তির মিশ্রণে যে তত্ত্ব প্রকাশ করবে তাকে কণার গতিতত্ত্ব বলে। এবার তাহলে ব্যাপন কি? ব্যাপন হচ্ছে কঠিন তরল পদার্থ অথবা বায়বীয় পদার্থ সমানভাবে স্বতঃস্ফূর্তভাবে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে সমানভাবে ছড়িয়ে পড়াকে হচ্ছে ব্যাপন বলে। তো কি পয়েন্টগুলো কি? একটা হচ্ছে যে কোনো পদার্থের ব্যাপন হয়, আরেকটা হচ্ছে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে ছড়িয়ে পড়ে, আরেকটা কি সমানভাবে ছড়িয়ে পড়বে, কম বেশি হবে না, আরেকটা কি এটা তো লেজেন্ডারি একটা এক্সাম্পল দিয়ে দেখাইছি, উমায়ের স্যার আর নিহাত স্যার। তোমরা এটা মাথায় রেখে এই জিনিসটা মনে রাখতে পারবা, যেটা হচ্ছে আণবিক ভর যত কম হবে, এখানে কম হবে, সে পদার্থের কি হবে? দ্রুত কম এবং কম সময়ে ব্যাপিত হবে। আচ্ছা, তাহলে আমাদের ক্লাসে দাঁড়ান, আপনাদের জন্য একটা আপডেট। আপনারা জানেন আমাদের অলরেডি ফ্রি ক্লাসগুলো চলমান আছে। যেমন আপনাদের, যদিও আমি এখনো ক্লাস নিই না, আপনাদের ওয়াহিদ স্যার আপনাদের ফিজিক্সের 2টা লেকচার নিচ্ছে গতির উপর, এবং আপনাদের হামিম স্যার আজকের লেকচারটা শুধু যদি আমরা আপলোড দিই তাহলে কেমিস্ট্রির 2টা লেকচার হয়ে যাবে। বিশেষ করে এই দ্বিতীয় লেকচারটা যদিও 26 বেসের নেই, আমরা 27 বেসে এবং 25 বেসের জন্য নিয়েছি। যেহেতু আমরা ক্লাসগুলো তোমাদের শর্ট সিলেবাস পাওয়ার আগে শুরু করছি, তো 26 চাইলে করতে পারো, বিকজ তোমরা যারা কলেজ অ্যাডমিশন দিবা বা তোমরা যারা নটর ডেমের মতো হোলি ক্রস এসব কলেজে পরীক্ষা দিতে চাও, তো তাদের জন্য এই বেসিকটুকু জানা দরকার। এসএসসিতে না এর মানে পড়বা না এটা না, কারণ স্যার অলরেডি বলে দিয়েছে তোমাদের কয়েকটা টপিকস ইন্টারে কাজে আসবে। যেমন কেমিস্ট্রির 2য় চ্যাপ্টারে বলেছে স্যার এগুলা আসতে পারে, তো এগুলো আসবে। স্যার যেহেতু বলছে, তিনি ওগুলো প্র্যাকটিক্যালি করার পরে তিনি বুঝতে পারছেন যে শর্ট সিলেবাস হইলে যে স্টুডেন্টদের ক্ষতি বেশি, আরও ক্ষতি বেশি, তোমার বেসিকটা দেখবে যে মজবুত হবে না। আমি তোমাদের অনেক পর্যাপ্ত টাইম, 1 বছর যাদের তাদেরও পর্যাপ্ত টাইম, 27 বেস তো মাত্র, এখনও বাচ্চা, তোমাদের তো অনেক বেশি টাইম, তো তোমরা করতে পারো। আর 25 বেস তোমাদের তো অবশ্যই আছে, তোমরা চাইলে রিভাইজ করে ফেলতে পারো। কারণ আমরা করি কি জানো, অন্যান্যদের মতো কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, এসব থেকে সত্যি কথা আমরা দূরে থাকি। কারণ আমরা বাচ্চাদেরকে এখানে পড়ানোর জন্য আসছি, আমরা এখানে লাইক করো, কমেন্ট করো, শেয়ারের জন্য আসি নাই। আমাদেরকে একজনেরও যদি আমাদের ক্লাসটা ভালো লাগে থাকে, একজন যদি একটা অক্ষর শিখতে পারে, এটা আমাদের সার্থকতা।
তো তোমাদের বায়োলজি ক্লাস আসবে সোমবারে, তোমাদের আদিল স্যার বায়োলজি ক্লাস নেবে ইনশাল্লাহ। তো হামিম স্যারের এই অধ্যায়ের লেকচার শেষ হয়ে যাবে, দ্রুত আর 2টা লেকচার নিলেই এই অধ্যায়টা তোমাদেরকে কমপ্লিট করে দিবে। তো তোমাদেরকে একটা আপডেট দেওয়ার জন্য আসছি আমি, সেটা হচ্ছে তোমাদের জন্য একটা আমরা কোর্স আনবো এইচএসসি 26, 27 এবং 25। আমরা প্রত্যেকের জন্য চাইলে তোমরা 25ও অ্যাড হইতে পারো, যদি 25 না চাও আমি সাজেস্ট করবো না, কারণ 25 হচ্ছে এটা পরীক্ষা দেওয়ার টাইম। অনেকে বলে ফাইনাল রিভিশন বেস হ্যান ত্যান, আসলে ভাই এই টাইমটা হচ্ছে তোমার পরীক্ষা দেওয়ার, যতটুকু শিখছো ততটুকু নিজে কতটুকু যে তোমার মধ্যে মাথায় আসে ওটুকু রিভিশন দেওয়া। আমরা রিভিশন কীরকম দিই, আমরা দেখি কীরকম বই একটা ধরো একবার পড়লাম, ওটা খুললাম, খুলে ক ক ক ক গ গ গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এই গাছের পাতা সবুজ বলতে বলতে আমরা পরীক্ষার খাতা সাদা রেখে আসি, বুঝতে পারছো? তো এখন গাছ রিভিশন জিনিসটা কি, রিভিশন জিনিসটা তুমি চোখ বন্ধ করলা, তুমি পেজটা খুললা, তুমি দেখলা যে কি, যেমন স্যার এখানে লিখছে যে ব্যাপন ও নিঃসরণ, এখন তুমি চোখ বন্ধ করলা, দেখলো টপিক ব্যাপন ও নিঃসরণ, এখন তুমি ব্যাপন সম্পর্কে জানো, এখন তুমি নিঃসরণটা বুঝতে পারছো না, তো তুমি ঠিক আছে নিঃসরণটা একটু দেখলা, ব্যাপনটা মুখে মাথার মধ্যে চলে আসছে, নিঃসরণটা একবার দেখলা, এইটা কি হচ্ছে রিভিশন বলে, ঠিক আছে? যখন তুমি যেটা পারতেছো না ওটা যখন আবার রিকেপ করবা তখন সেটাকে রিভিশন বলে। শুধু গাছের পাতা সবুজ পড়লে হবে না, গাছের পাতা মাঝে মধ্যে কি হয়, সালোক সংশ্লেষণ না পাইলে মনে হয় হলুদ হয়ে যায়, হলুদ হয়ে যায়। আমি যদি সায়েন্সের স্টুডেন্ট না, তো তারপরে বলতেছি আর কি। তো তোমাদের জন্য আমরা সবচেয়ে কম টাকায়, যেহেতু আমরা মানুষের ছোটো, প্ল্যাটফর্মের ছোটো এখনও, তোমাদের জন্য সবচেয়ে কম টাকায় আমরা যে কোর্সটা আনবো সেটা হচ্ছে যে পিসিএমবিআই মানে তোমরা বলতে পারো কি, পি দিয়ে ফিজিক্স, সি দিয়ে কেমিস্ট্রি, কেমিস্ট্রিটা আজ আমার পাশেই আছে, ফিজিক্স কেমিস্ট্রি, তাহলে এম দিয়ে কি থাকলাম ম্যাথ। আমরা শুধু আশা করি হায়ার ম্যাথ আমরা ট্রাই করবো, বাট আমরা চিন্তা করতেছি হায়ার ম্যাথ হচ্ছে অনেকে অনলাইনে বুঝে না, তো আমরা হায়ার ম্যাথটা আনবো না, জেনারেল ম্যাথটা আনবো, যদি তোমরা চাও হায়ার ম্যাথটা আনবো। তারপর আমাদের থাকলো কি পিসিএমবিআই, তারপর হচ্ছে বায়োলজি থাকবে তোমাদের আদিল স্যার, যদিও দেখো নাই, ক্লাস করলেই বুঝবা মানুষটা কীরকম। হামিম স্যারের ক্লাস করতে বুঝতেছো, আর আমি তোমাদের ওই স্যার, আমি তো আইসিটি পড়াবো তোমাদেরকে। আর আমার যেহেতু এইচএসসি বেস থেকে সময় দিতে হচ্ছে, সো আমি আসলে অন্যান্য সাবজেক্টগুলো নিতে চাচ্ছি না আপাতত এসএসসি 26, 27-এর জন্য, পরবর্তী কোর্সে আনবো আমরা। তো তোমরা জানো আমাদের এই কোর্সটা হচ্ছে যে পিসিএমবিআই, আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ স্যার থাকবে, ফিজিক্সে ওয়াইজ স্যার এবং শাবাব স্যার, তারপর কেমিস্ট্রিতে হামিম স্যার, তাজিম স্যার, হয়তোবা আতিক স্যারও অ্যাড হতে পারে কেমিস্ট্রিতে। লিজেন্ডারি মানুষকে দেখবা তোমরা, হ্যাঁ বায়োলজিতে ও সবখানে থাকবে, বুঝছো? লেজেন্ডারি মানুষ সবখানে লাগে। আর কেমিস্ট্রির মূলত যদি কেউ দায়িত্ববান পুরো কেমিস্ট্রির উপর থাকে সেটা হচ্ছে তোমাদের হামিম স্যার, তোমাদেরকে A to Z জৈব যৌগ শুদ্ধ আমরা খাওয়াই দেবো, বুঝছো? এখানে জৈব যৌগ আসার আপনি কীভাবে এসেছিলেন জৈব যৌগটা, মানে ওদেরকে শিখাইছেন, ওটা একটু বলে দেন যে আপনি কীভাবে শেষ করছেন জৈব যৌগটা। দেখো জৈব যৌগটা হচ্ছে একটা বিক্রিয়ার সমুদ্র, বুঝছো? এখানে তুমি যদি দেখো বইটা খুলে দেখবা কিচ্ছু বুঝবা না, আমিও প্রথমে কিচ্ছু বুঝি নাই কি হচ্ছে এখানে, একবার এখানে প্রভাবক দিচ্ছে, একবার বিক্রিয়া হচ্ছে, এগুলো আমি কি করছি লাস্টে মূলত একটু বেসিকটা ক্লিয়ার করে নোট করে রাখছি। এখন পরে এই পরীক্ষার আগের দিন আমি সেই নোটগুলো দেখছি, এই বিক্রিয়ার নোট যখন দেখলাম এগুলো মাথায় সেট হয়ে গেছে। তোমরাও কি করবে, এরকম নোট করে রাখবা, আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো অবশ্যই তোমাদের খাতায় যেন থাকে, এটা যদি এনশিওর করতে পারো সেটা অনেক উপকার হবে। একটা কথা বলি, তুমি মনে না, তার বিশালতার মাঝে আমি একটুকু পাইনি, তাই তোমার মা পিছন থেকে সারা মারবে, এখানে বিশালতা কিছু না, তোমাকে এই যে জগতে যখন যাবা দেখবে যে বিক্রিয়ার বিশালতার কারণে তুমি নিজেকে আর ঠাই পাচ্ছ না। সো বিক্রিয়ার বিশালতার মধ্যে যদি হারাতে না চাও তোমাকে এই অধ্যায়গুলো করতে হবে, কারণ এগুলো হচ্ছে বেসিক। আমি যদি কেমিস্ট্রি স্যার না, তোমাদের একটু অ্যাডভাইস দিচ্ছি, যদি আমি এসএসসিতে পড়েছি আমি জানি। তো তোমরা যদি নোটগুলো করো, আর হ্যাঁ তোমাদের জন্য একটা সারপ্রাইজ, যারা নোট সাবমিট করবা, যারা নিজ আইডি থেকে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নোট সাবমিট করবা, তাদের জন্য আমরা স্পেশাল সার্টিফিকেট এবং ওমার শিটের পক্ষ থেকে গিফট থাকবে, আর হামিম স্যারের পক্ষ থেকেও তোমাদের জন্য গিফট দিবে, সেটা সারপ্রাইজ হিসাবে থাকুক। যাই হোক, ভালো থেকো সবাই, সবাইকে জানিয়ে দিও তোমাদের পিসিএমবিআই কোর্স আসছে শীঘ্রই, দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ বিজয়ে। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।